সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আজকের শিমুলা কলেজের তোমাদের প্রথম বর্ষের মানবিক বিভাগের অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা এই বিশ্বব্যাপী যে করোনা চলছে তাতে তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো, এবং সরকার যে স্বাস্থ্যবিধি ঘোষণা করেছে সেটা মেনে তোমরা ঘরেই আছো এবং আমাদের অনলাইন ক্লাসে নিয়মিত পার্টিসিপেট করে যাচ্ছ ইনশাআল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আজকে অর্থনীতি প্রথম পত্রের যে বিষয়টার উপরে আজকে আমি ক্লাস নিব সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। তো প্রথমে তোমাদেরকে জানতে হবে যে অর্থনৈতিক ব্যবস্থা কি। আমাদের বাংলাদেশে এবং সারা পৃথিবীতে দেশে দেশে বিভিন্ন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, পুঁজিবাদী অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা এবং ইসলামী অর্থব্যবস্থা। আমাদের দেশে যে অর্থব্যবস্থা প্রচলিত রয়েছে সেটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে তোমাকে জানতে হবে যে অর্থব্যবস্থা কি, ইকোনমিক সিস্টেমটা কি। মানুষের দৈনন্দিন যে অর্থনৈতিক কার্যক্রম, উৎপাদন, বিনিয়োগ, বন্টন, বাজার ইত্যাদি যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম, এর ব্যবস্থাপনা, এর প্রাতিষ্ঠানিক এবং আইনগত যে বিধান রয়েছে তার সম্মিলিত অবস্থাকে বলা হয় অর্থব্যবস্থা। তো প্রত্যেকটা দেশের অর্থনৈতিক এই ধরনের কার্যক্রম, উৎপাদন থেকে শুরু করে বন্টন, বিনিয়োগ, ভোগ, বাজার, ক্রয় বিক্রয় ইত্যাদি যাবতীয় অর্থনৈতিক কার্যক্রম এই ধরনের একটা অর্থনৈতিক ব্যবস্থার আলোকেই পরিচালিত হয়ে থাকে। আমি তোমাদেরকে বলেছি যে বাংলাদেশের অর্থনীতি হচ্ছে অর্থব্যবস্থা, রাশিয়ার অর্থনীতি হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, আমেরিকা এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। মিডিল ইস্টে যে সৌদি আরব সহ মিডিল ইস্টে যে সমস্ত দেশ আছে সেখানে তারা ইসলামী অর্থনীতি ব্যবস্থা তারা ফলো করে থাকে। তো এটাই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, যার মাধ্যমে মানুষ তার অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত করে থাকে। তো প্রথমে আমি তোমাদের সামনে আলোচনা করতে চাই সেটা হচ্ছে পুঁজিবাদী অর্থব্যবস্থা। পুঁজিবাদী অর্থব্যবস্থা। ক্যাপিটালিস্টিক ইকোনমি, CAPI, ক্যাপিটালিস্টিক ইকোনমি। তো পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা এটা আসলে 1879 বা 1859 সালে যে ইউরোপে যে ফরাসি যে শিল্প বিপ্লব হয়েছিল, ফ্রান্সে যে শিল্প বিপ্লব হয়েছিল, এবং 1750 সালে ইংল্যান্ডে যে শিল্প বিপ্লব হয়, 1750 সাল থেকে একেবারে 1800 সাল পর্যন্ত যে শিল্পের যে ব্যাপক যে প্রসার, যে শিল্প বিপ্লব হয়, এখানে যে বুর্জোয়া শ্রেণীর যে গণতান্ত্রিক অর্থব্যবস্থার সৃষ্টি হয়, সেখান থেকে মূলত পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থা শুরু হয়েছে। ক্লাসিক্যাল ইকোনমিস্ট অ্যাডাম স্মিথ সহ তার অনুসারীরা এই পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থার প্রবর্তক। অ্যাডাম স্মিথ এবং তার অনুসারীদের বক্তব্য থেকেই আমাদের সারা বিশ্ব জানতে পারে যে পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থার ধারণা, যে পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থা আসলে এমন একটি ব্যবস্থা যেখানে সম্পদের অবাধ ব্যক্তি মালিকানা স্বীকৃত থাকে, রাষ্ট্রের কোনো সেখানে মালিকানা থাকে না, সেখানে উদ্যোক্তার স্বাধীনতা থাকে। অর্থাৎ উৎপাদন ব্যবস্থা, উৎপাদনের উপকরণ সংগ্রহ, উৎপাদন কার্যক্রম পরিচালনা যাবতীয় ক্ষেত্রে যেটা ব্যক্তিগত স্বাধীনতা যেখানে স্বীকৃত, সেটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থা বা ক্যাপিটালিস্টিক ইকোনমি। তো এই অর্থব্যবস্থার বৈশিষ্ট্য কী, আমি একটা করে পয়েন্ট আকারে তোমাদের সামনে আলোচনা করব। তো পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থার বৈশিষ্ট্য প্রথম পয়েন্ট হচ্ছে
ব্যক্তি স্বাধীনতা, সম্পদের ব্যক্তি স্বাধীনতা, অর্থাৎ আমাদের জায়গা জমি, আমাদের শিল্প কলকারখানা, আমাদের ঘর বাড়ি, আমাদের গাড়ি, এতে যাবতীয় যে অর্থনৈতিক যে বিষয়গুলো আছে এর মালিকানা হচ্ছে ব্যক্তি মালিকানা স্বীকৃত। এখানে অন্য কেউ মালিকানার ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে না। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যেরকম যাবতীয় জমি জায়গা ঘর বাড়ি শিল্প কারখানার এর মালিক হচ্ছে রাষ্ট্র, কিন্তু পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় সেটা না। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় হচ্ছে অবাধ ব্যক্তি মালিকানা স্বীকৃত। এখানে যে আমাদের যারা কৃষিজীবী, আমরা কৃষিজীবী, যারা কৃষির সাথে যারা সম্পর্কিত, যারা কৃষি ক্ষেত্রে উৎপাদন কাজে নিয়োজিত, তাদের যে জমি জায়গাগুলো আছে তার মালিকানা হচ্ছে তারাই, সাধারণ জনগণ। ঠিক তেমনিভাবে শিল্পক্ষেত্রের মালিকানা হচ্ছে, ব্যবসা বাণিজ্যের মালিকানা হচ্ছে ব্যক্তি। তো এখানে হচ্ছে অবাধ ব্যক্তি মালিকানা স্বীকৃত। 2 নম্বর হচ্ছে উদ্যোগের স্বাধীনতা। উদ্যোগের স্বাধীনতা, উদ্যোগের স্বাধীনতা অর্থাৎ উদ্যোগের স্বাধীনতা বলতে উৎপাদন কার্যক্রম। তোমরা জানো, উৎপাদন কার্য করতে গেলে তোমার ভূমি, মূলধন, সংগঠন ইত্যাদি এই উপকরণগুলো সংগ্রহ করতে হয়, তারপরে উৎপাদন কাজ পরিচালনা করতে হয়। এক্ষেত্রে যেহেতু জমি জায়গা এবং মিল কারখানা ইন্ডাস্ট্রিজ যাবতীয় সব কিছুর মালিক ব্যক্তি, সেই জন্য এখানে ব্যক্তি উদ্যোগ নিয়ে থাকে, এখানে অন্য কেউ এখানে হস্তক্ষেপ করতে পারে না। এই জন্য ক্যাপিটালিস্টিক ইকোনমি অর্থাৎ পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে উদ্যোগের স্বাধীনতা। 3 নম্বর হচ্ছে একক উদ্যোগ। এক্ষেত্রে ব্যক্তিগতভাবে সে নিজেই উদ্যোগ নিতে পারে যে সে যদি একটা জমির মালিক হয়, সে জমিতে যে কি ধরনের সে ফসল উৎপাদন করবে, এটা তার বিষয়, এই বিষয়ে তার স্বাধীনতা। যদি সে শিল্পের মালিক হয় তাহলে সে কোন ধরনের শিল্প স্থাপন করবে এবং সে কিভাবে পরিচালনা করবে, এগুলো সে যাবতীয় বিষয় সে নিজেই সিদ্ধান্ত নিতে পারে। তারপরে ভোক্তার সার্বভৌমত্ব। 4 নম্বর হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব। তো এখানে যেরকম সম্পদের ব্যক্তি মালিকানা এখানে স্বীকৃত, তোমরা দেখেছো যে 1 নম্বর আলোচনা করা হচ্ছে যে 2 নম্বর হচ্ছে উদ্যোগের স্বাধীনতা এখানে আছে, 3 নম্বর এককভাবে সে ব্যক্তি উদ্যোগ নিতে পারে। ঠিক তেমনিভাবে যারা উৎপাদিত পণ্যের ভোগের ক্ষেত্রে সে ভোক্তারা এখানে সার্বভৌমত্ব, অর্থাৎ সে স্বাধীনতা ভোগ করে। সে আসলে তার দৈনন্দিন ভোগের ক্ষেত্রে তার খাওয়া দাওয়া, তার জামা কাপড় পরিধান করা, তার এনজয় করার জন্য কোনো টেলিভিশন বা সিনেমা যে কোনো বিষয়, এই যাবতীয় বিষয় হলো যে ভোগ। এই ক্ষেত্রে ব্যক্তি সার্বভৌমত্ব অর্থাৎ সে অবাধ স্বাধীনতা লাভ করে। এই ভোগের ক্ষেত্রে কেউ বলতে পারবে না যে তুমি এই জিনিসটা কেন ভোগ করতেছো, তুমি কেন এই কাপড়টা, কীভাবে তুমি এই কাপড়টা পরতে পারলে, কীভাবে তুমি এভাবে এই খাদ্যগুলো তুমি গ্রহণ করো। যেমনকি নেশা দ্রব্যও এই সমস্ত দেশে, যে সমস্ত দেশে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা পরিচালিত রয়েছে, যে ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকা সহ বহু দেশে, সেই সমস্ত দেশে নেশাদ্রব্য গ্রহণ করার ক্ষেত্রেও তারা অবাধ স্বাধীনতা লাভ করে থাকে। এটাই হচ্ছে ভোক্তার সার্বভৌমত্ব। 5 নম্বর পয়েন্টে যাওয়ার আগে 5 নম্বর পয়েন্ট হচ্ছে পুঁজিপতি এবং শ্রমিক শ্রেণীর অস্তিত্ব। এই ধরনের অর্থ ব্যবস্থায় আরেকটা বিষয় লক্ষ্য করা যায়, সেটা হলো কিছু কিছু মানুষ যারা
যারা উদ্যোক্তা, যারা সংগঠক, যারা জমি জায়গা বা শিল্প কারখানার মালিক, তারা উৎপাদনের মুনাফা এককভাবে তারা ভোগ করে থাকে, আর তাদের অধীনে শ্রমিক শ্রেণী তারা কাজ করতে বাধ্য হয়, ফলে তাদের ভিতরে একটা ব্যবধান সৃষ্টি হয়। এইভাবে মানুষের মধ্যে দুটো বিভাগের, দুটো অস্তিত্বের সৃষ্টি হয়। একটা হলো পুঁজিবাদী শ্রেণী, যারা মালিক শ্রেণী বা উদ্যোক্তা শ্রেণী, আর একটা হচ্ছে তাদের অধীনে যারা কাজ করে শ্রমিক, এই ধরনের শ্রমিক শ্রেণী। এই জন্য এই ধরনের অর্থব্যবস্থায় এই দুটো শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করা যায়। 6 নম্বর হচ্ছে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। পুঁজিবাদী অর্থব্যবস্থা অর্থাৎ ক্যাপিটালিস্টিক ইকোনমির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা। আসলে এই ধরনের দেশে বা এই ধরনের অর্থব্যবস্থায় নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার, বড় বড় কলকারখানা, মেশিনারিজ, এগুলো ভারী ভারী যন্ত্র, এগুলো আবিষ্কার করার ফলে অনেক বৃহত্তর পরিসরে সেখানে উৎপাদন করা সম্ভব হয়। ফলে এই অর্থব্যবস্থায় বৃহদায়তন উৎপাদন ব্যবস্থা সৃষ্টি হয়েছে বড় বড় কলকারখানা স্থাপন করার কারণে। সমাজে শ্রেণী বিভক্তি, এখানে আর একটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে সমাজে শ্রেণী বিভক্তি। অর্থাৎ পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এই ধরনের বিভিন্ন শ্রেণীর এই যে বিভক্তি, এটা লক্ষ্য করা যায়, যেটা অন্য কোনো অর্থব্যবস্থায় এইভাবে এতটা স্পষ্টভাবে কিন্তু লক্ষ্য করা যায় না। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা যেটা আছে, তারপরে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আছে, যেহেতু সেখানে সরকারি মালিকানা স্বীকৃত, সেই জন্য সেখানে এই ধরনের শ্রেণীর, তারা অল আর ইকুয়াল, সেখানে এই ধরনের শ্রেণী বিভক্তি দেখা যায় না। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। আমাদের বাংলাদেশেও এটা তোমরা লক্ষ্য করে থাকবে যে এখানে যে মোট যে সম্পদ, তার 20% সম্পদ, তার 80% সম্পদ হচ্ছে 20 ভাগ মানুষের হাতে, তাদের কর্তব্যগত হয়ে রয়েছে। আর 80 ভাগ মানুষ এই 80% সম্পদ থেকে তারা বঞ্চিত, এবং 50% মানুষ তারা দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এই ধরনের একটা ব্যবধান, এই ধরনের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে যে উচ্চবিত্ত এবং নিম্নবিত্তর মধ্যে। এইভাবে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় যেহেতু মালিকরা এরা নিয়ন্ত্রণ করে, তাদের ব্যবসা, তাদের কলকারখানা, তাদের উৎপাদন ক্ষেত্র তারা নিয়ন্ত্রণ করে, এই জন্য তারা মুনাফা তারা নিজেরাই ভোগ করে বলেই এই ধরনের বিভক্তি দেখা দিয়েছে সমাজে। তাহলে কী হলো? তাহলে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে সমাজের শ্রেণী বিভক্তি, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা উচ্চ শ্রেণী, নিম্ন শ্রেণী, অথবা দারিদ্র এবং দারিদ্র্যসীমার নিচে যারা বসবাস করে, এভাবে বিভিন্ন শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করা যায়। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অবাধ প্রতিযোগিতা। 8 নম্বর পয়েন্ট হচ্ছে অবাধ প্রতিযোগিতা। আসলে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় বাজার ব্যবস্থা যেটা গড়ে ওঠে, সেটা হলো এখানে যে সমস্ত বাজারে আসলে এখানে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা প্রত্যেকে, কি ক্রেতা কি বিক্রেতা, সবাই কিন্তু অবাধ স্বাধীনতা ভোগ করে থাকে। ফলে তাদের ভিতরে প্রতিযোগিতা হয়। এখানে দাম স্থির করে দেওয়ার মতো কেউ নেই। এখানে কেউ নির্দিষ্ট করে দাম, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যেরকম দাম স্থির করে দেয়, প্রত্যেকটা প্রোডাক্ট, কি কৃষিজ প্রোডাক্ট, কি শিল্প প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে সরকার নির্ধারণ করে দেয় যে এই পণ্যের, এই গুডসের এই দাম হবে। এখানে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য, বাজারগুলোতে স্বয়ংক্রিয়ভাবে এখানে দাম ব্যবস্থা গড়ে ওঠে। এখানে ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতির ভিত্তিতে, ক্রেতারা যেহেতু স্বাধীন এবং বিক্রেতা যেহেতু স্বাধীনতা ভোগ করে, সেজন্য এখানে সবার ভিতরে একটা অবাধ প্রতিযোগিতার সৃষ্টি হয়। যারা বিক্রেতা তাদের মধ্যে হতে পারে, যারা ক্রেতা তাদের মধ্যে হতে পারে। এভাবে তাদের মধ্যে একটা কম্পিটিশন এখানে লক্ষ্য করা যায়।
অন্য কোনো অর্থনৈতিক ব্যবস্থায় এটা সেভাবে লক্ষ্য করা যায় না। যদিও মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় অবাধ প্রতিযোগিতা লক্ষ্য করা যায়, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাও কিছুটা নিয়ন্ত্রিতভাবে অবাধ প্রতিযোগিতার এই বিষয়টা আমরা লক্ষ্য করে থাকি। এরপরে যে পয়েন্টটা তোমাদের সামনে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আয় বন্টনে অসমতা। 9 নম্বর হচ্ছে আয় বন্টনে অসমতা। ইতিপূর্বে তোমাদের কাছে যে সমস্ত তোমাদের সামনে যে পয়েন্টগুলো আমি আলোচনা করেছি সেই পয়েন্টের সাথে এটা রিলেটেড পয়েন্ট। আয় বন্টনে অসমতা অর্থাৎ যারা পুঁজিপতি শ্রেণী, যারা শিল্পের মালিক, যারা কৃষি জমির মালিক, তারা যেহেতু উৎপাদনের সব কিছু, তারা মূল উদ্যোক্তা, তারাই হচ্ছে জমির মালিক, তারাই হচ্ছে শিল্পের মালিক। ফলে তারা তাদের ওই সমস্ত উৎপাদন ক্ষেত্রের লভ্যাংশ নিজেরাই কিন্তু গ্রহণ করে থাকে এবং তারা ইচ্ছামতো তাদের শ্রমিক শ্রেণী সেখানে সেই সমস্ত উৎপাদন ক্ষেত্রে যারা নিয়োজিত থাকে শ্রমিক শ্রেণী, তাদের মজুরি তারা নির্ধারণ করে থাকে। তারা সাধারণত চায় যে স্বল্প মূল্যে তাদের উৎপাদন ক্ষেত্রে তারা শ্রমিক নিয়োগ করবে। ফলে আয় বন্টনের উৎপাদন ক্ষেত্রে যে আয় হয় তার বৃহদাংশ আয় এখানে পুঁজিপতিদের পকেটে চলে যায়। এভাবে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থায় আয় বন্টনে অসমতার সৃষ্টি হয়। এক শ্রেণীর মানুষ দিনে দিনে ফুলে ফেঁপে তারা অত্যন্ত ধনী হয়ে যায়, আরেক শ্রেণীর মানুষ সম্পদ হারাতে হারাতে নিঃস্ব হতে 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 তারা একেবারে নিম্ন স্তরে যে পৌঁছে যায়। ফলে তারা মৌলিক যে বিষয়গুলো আছে যে খাদ্য, বস্ত্র, অন্ন সংস্থান, এগুলো সংগ্রহ করাও তাদের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে থাকে। সর্বশেষ আমি যে পয়েন্টটি তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। গুরুত্বপূর্ণ পয়েন্ট, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম একটি এটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে 10 নম্বর স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা আসলে কি তোমাদের সামনে আলোচনা করেছি আমি যে পারফেক্ট কম্পিটিশন, পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার বাজারগুলো পারফেক্ট কম্পিটিশন অর্থাৎ অবাধ প্রতিযোগিতা এটা বিরাজমান করে। সেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে এবং তারা তাদের পণ্য ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে তারা স্বাধীনতা ভোগ করে থাকে এবং তারা তাদের প্রতিযোগিতার ভিত্তিতে সেখানে আসলে দাম নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে যেটা তোমরা জানো যে আসলে বাজারে দুই শ্রেণীর মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। একটা হচ্ছে বিক্রেতা, এক পক্ষ হচ্ছে বিক্রেতা, আর এক পক্ষ হচ্ছে ক্রেতা। তো বিক্রেতার কাছ থেকে আসে আসলে যোগান, পণ্যের যোগান নিয়ন্ত্রণ করা হচ্ছে বিক্রেতারা, এদের কাছ থেকে আসে যোগান, পণ্যের যোগান। আর ক্রেতাদের কাছ থেকে আসে হচ্ছে চাহিদা, ক্রেতাদের কাছ থেকে আসে চাহিদা। ক্রেতারা বাজারে উপস্থিত হয় তাদের প্রয়োজন, তাদের অভাব, তাদের চাহিদা পূরণ করার জন্য। তারা আর বিক্রেতারা ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্যের যোগান সরবরাহ করে থাকে। তো এখানে এই পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা যেহেতু নির্দিষ্ট কোনো পণ্যের কোনো দাম থাকে না, ফলে বাজারে যখন এই যোগানের চাইতে যখন চাহিদার পরিমাণ বেশি হয়, অর্থাৎ যোগানকে যেটা আমরা এস দিয়ে আমরা ইন্ডিকেট করে থাকি আর চাহিদাকে আমরা ডিমান্ডের আদ্যক্ষর ডি দিয়ে আমরা ইন্ডিকেট করে থাকি। যদি বাজারে যদি চাহিদার তুলনায় যোগান বেশি হয়, বাজারে যদি চাহিদার তুলনায় অর্থাৎ ক্রেতারা যে পরিমাণ দ্রব্য বাজারে বিভিন্ন পরিমাণ দ্রব্য ক্রেতারা বাজারে কেনার জন্য তারা আসে, তারা যে টোটাল তাদের যে চাহিদা থাকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে তাদের যে মোট যে চাহিদা থাকে তার তুলনায় যদি যোগান যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে যোগান কিন্তু অবিক্রি থেকে যেতে পারে। ফলে বিক্রেতা তখন পণ্যের দাম কমাই দিতে বাধ্য হয়। এই অবস্থায় কী হয়, পণ্যের দাম কমে যাবে, পণ্যের দাম ডিক্রিজ হবে, পণ্যের দাম কমে যাবে। আর যদি ক্রেতারা যে পরিমাণ দ্রব্য ক্রয় করবে, বিভিন্ন পরিমাণ দ্রব্যের মধ্যে যে পরিমাণ দ্রব্য টোটাল দ্রব্য ক্রয় যেটা করবে তার ক্রেতাদের যে চাহিদা, সেই চাহিদার যদি বাজারে যে সমস্ত পণ্য আছে সেই পণ্য যদি কম থাকে, অর্থাৎ যোগানের তুলনায় যদি চাহিদা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে,
বিক্রেতারা তখন দাম বেড়িয়ে দেবে, তখন দেখবে যে বাজারে অনেক চাহিদা আছে, তখন বিক্রেতারা কী করবে, বিক্রেতারা তো পণ্যের দাম তখন বাড়িয়ে দেবে। তাহলে এই অবস্থায় কী হবে, পণ্যের দাম বৃদ্ধি পাবে, পণ্যের দাম বৃদ্ধি পাবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আসলে বাজারে যে পুঁজিবাদী অর্থনীতি ব্যবস্থার যে অন্যতম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা হচ্ছে বাজারে যে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে তাদের যে বিক্রেতাদের যে যোগান, পণ্যের যে যোগান দেয় এবং ক্রেতারা যে চাহিদা করে এর সাথে রিলেটেড, অর্থাৎ বিক্রেতা এবং ক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে পণ্যের যে দাম নির্ধারিত হয় তাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে পণ্য বিক্রয় এবং ক্রয়ের ক্ষেত্রে যে দর কষাকষি হয়, যে বার্গেনিং হয়, তার ফলে যে দাম ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এই ক্ষেত্রে আসলে সরকার বা অন্য কোনো কেউ এসে পণ্যের দামের উপরে কোনো প্রভাব খাটাতে পারে না। বিষয়টি আমি সংক্ষিপ্তভাবে চিত্রের মাধ্যমে তোমাদের সামনে দেখালে তোমরা বিষয়টা আরও স্পষ্টভাবে বুঝতে পারবে। আমরা ভূমি অক্ষ অর্থাৎ এক্স অক্ষে চাহিদার আদ্যক্ষ ডিমান্ড ডি এবং যোগান দেখালাম, অর্থাৎ ভূমি অক্ষে চাহিদা এবং যোগানের পরিমাণ দেখানো হলো, এবং ওয়াই অক্ষ বা লম্ব অক্ষে দাম বা পি দেখানো হলো। চাহিদা রেখা সাধারণত উপর থেকে নিচে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে এবং যোগান রেখা এসএস এটা ঊর্ধ্বগামী হয়ে থাকে। তা সাপোজ মনে করো দাম P1, এটা হচ্ছে মূলবিন্দু, আর দাম মনে করি যে OP1, দাম বাজারে মনে করি আমরা দাম আছে OP1, দাম সমান OP1, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত দাম আছে। আমরা এখন দেখব যে OP1 দামে যোগানের পরিমাণ কতটুকু। এই যোগান রেখায় আসলাম, এখানে আমরা একটা বিন্দু দিয়ে এখানে ইন্ডিকেট করলাম, ই বিন্দু দিয়ে চিহ্নিত করলাম এবং চাহিদা রেখার উপরে এফ বিন্দু দিয়ে চিহ্নিত করলাম। তাহলে আমরা দেখব, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দাম OP1 আর চাহিদার পরিমাণ কত, চাহিদা হচ্ছে P1F আর যোগানের পরিমাণ কত P1E, অর্থাৎ এখানে চাহিদা ডি সমান P1F এবং যোগান P1E, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে চাহিদা কিন্তু যোগানের তুলনায় অনেক বেশি আছে। এখানে চাহিদা যোগানের তুলনায় অনেক বেশি, চাহিদা হচ্ছে P1F আর যোগান হচ্ছে P1E। তাহলে চাহিদা এবং যোগানের মধ্যে কী সম্পর্ক আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে ডি ইজ গ্রেটার দেন এস, অর্থাৎ যোগানের চাহিদার পরিমাণ বেশি, এক্ষেত্রে দাম রাইজ করবে। এক্ষেত্রে দাম যেহেতু যোগানের সাথে দাম চাহিদার পরিমাণ বেশি, তাহলে বিক্রেতা তাদের পণ্যের দাম বৃদ্ধি করবে। তাহলে দাম কি হবে, দাম আপওয়ার্ড হবে, দাম বৃদ্ধি পাবে, দাম ইনক্রিজ হয়ে যাবে, দাম উপরে উঠে যাবে। তো সাপোজ মনে করো দাম উপরে বৃদ্ধি পেয়ে P2 হলো, দাম P2 হলো, দাম হলো আগে ছিল কত OP1, এখন দাম হচ্ছে OP2। এখানে আমরা ডি রেখার উপরে যদি জি বিন্দু দিয়ে আমরা ইন্ডিকেট করি আর এখানে যদি আমরা এইচ বিন্দু দিয়ে ইন্টিগ্রেট করি, তাহলে আমরা দেখব চাহিদা হচ্ছে P2D এবং যোগান হচ্ছে P2H। তাহলে দেখা যাচ্ছে যে এখানে চাহিদার তুলনায় যোগান বেশি, তো চাহিদার তুলনায় যোগান যদি বেশি হয় তাহলে এখানে পণ্যের পণ্য কিন্তু অবিক্রি থেকে যাবে, অথবা বিক্রেতারা তাদের যে পণ্য তারা বাজারে বিক্রি করার জন্য নিয়ে এসেছিল তারা পণ্য বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে তারা বাধ্য হবে। ফলে তারা চেষ্টা করবে যে পণ্যের দাম কমিয়ে দিয়ে বিক্রি করা। এমনিভাবে দেখা যায় যে এইভাবে পুঁজিবাদী অর্থনীতিতে এইভাবে দাম এবং চাহিদা এবং যোগানের পারস্পরিক প্রভাবের কারণে দাম কমে যেতে পারে বা বৃদ্ধি পেতে পারে। তো দেখা যায় যে একটি পর্যায়ে এখানে যে চাহিদা এবং ডিমান্ড ছেদ করেছে এটা আমরা যদি ই বিন্দুতে ইন্ডিকেট করি, তাহলে আর এখানে যদি আমরা P0 যদি ইন্ডিকেট করি তাহলে দাম হচ্ছে কি OP0। তো OP0 চাহিদা এবং যোগানের পরিমাণ সমান, চাহিদা এবং যোগানের পরিমাণ সমান, চাহিদা হচ্ছে অর্থাৎ P0
ই, চাহিদা হচ্ছে OP0, যোগান হচ্ছে OP0, অর্থাৎ চাহিদা এবং যোগান সমান। এখানে ক্রেতা এবং বিক্রেতারা পারস্পরিক বার্গেনিং করে, দরকষাকষি করে তারা একটা স্থির অবস্থায় উপনীত হয়। তারা এখানে অর্থাৎ চাহিদা এবং যোগান সমান, তারা দেখা যাচ্ছে OP0 দামেই চাহিদা এখানে পণ্য বিক্রি হবে। এখানে চাহিদা এই দামে OP0 দামে ক্রেতা এবং বিক্রেতারা ভারসাম্য অবস্থা লাভ করে। এটাই হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি এতক্ষণ যাব তোমাদের সামনে আজকে তোমাদের প্রথম পত্রের অর্থ ব্যবস্থার আর যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা সেটার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য তোমাদের সাথে আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সামনের ক্লাসে তোমাদের সামনে আমি পরবর্তী যে অর্থব্যবস্থা আছে, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এই বিষয়টি তোমাদের সামনে আলোচনা করবো ইনশাল্লাহ। তো তোমাদেরকে পুনরায় আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং আমার অনেক অনেক প্রীতি জানিয়ে আজকের ক্লাস আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।